আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একবার ভাবুন তো, পর্দার আড়ালে বিশ্ব অর্থনীতিতে নীরবে কেমন একটা দাবার চাল চালাচালি চলছে। একদিকে গত ৮০ বছর ধরে রাজত্ব করা মার্কিন ডলার, আর ঠিক তার উল্টো দিকে ধেয়ে আসছে চীনের মুদ্রা ইউয়ান। একটা কারেন্সি কিভাবে গোটা পৃথিবীকে হাতের মুঠোয় রাখে আর কিভাবে সেই বিশাল সাম্রাজ্যকে এখন চ্যালেঞ্জ করা হচ্ছে, আজকে আমরা ঠিক এই অবিশ্বাস্য গেম প্ল্যানটাই ডিকোড করব। তো চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি কি টপিক কভার করছি। প্রথমে দেখব ডলারের গ্লোবাল রাজত্ব, এরপর পেট্রোডলারের জন্ম, তারপর দি আলটিমেট ইকোনমিক ক্যাটালিস্ট, এরপর আসবে চীনের মাস্টার প্ল্যান, ডিজিটাল ইউয়ানের হুমকি এবং সবশেষে সত্যি কি আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছি। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, দ্য ডলার্স গ্লোবাল রেইন। এই মার্কিন ডলারের ক্ষমতা কিন্তু আমরা চোখে দেখি না, অথচ আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটা লেনদেনের সাথে এটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ধরুন, বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে বসে বিদেশি কোনো প্রোডাক্ট কেনা কিংবা দুবাইয়ের বুর্জ খালিফায় একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট বুক করা লোকাল মনে হলেও এই পুরো গ্লোবাল ইকোনমির সুতোটা আসলে বাঁধা আমেরিকার হাতে। এই বিশাল ক্ষমতার শুরুটা ধরতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। সালটা ১৯৪৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পুরো ইউরোপ তখন রীতিমতো ধ্বংসস্তূপ। ঠিক সেই ডামাডোলের মধ্যে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্র্যাটন উডস নামের একটা হোটেলে ৪৪টি দেশের প্রতিনিধিরা এক হলেন। লক্ষ্য কি? যুদ্ধ পরবর্তী এই অর্থনৈতিক বিশৃঙ্খলা সামাল দেওয়া। সেখানেই ডিসিশন হলো সবাই তাদের মুদ্রাকে মার্কিন ডলারের সাথে যুক্ত করবে, আর আমেরিকা গ্যারান্টি দিল যে ডলারের বিপরীতে তারা সোনা মজুত রাখবে। মূলত এই ব্র্যাটন উডস চুক্তির মাধ্যমেই বিশ্ব অর্থনীতিতে ডলারের একচেটিয়া আধিপত্যের ভিতটা শক্ত হয়। এবার আমাদের দ্বিতীয় পর্ব, বার্থ অফ দ্য পেট্রোডলার। টাইমলাইনে আমরা একটু জাম্প করে ৭০-এর দশকে চলে আসব। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ করে এমন এক ডিসিশন নিলেন যা পুরো বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিল। তিনি অ্যানাউন্স করলেন, এখন থেকে ডলারের বিপরীতে আর সোনা ব্যাকআপ দেওয়া হবে না। এই গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি একটা বিশাল ধাক্কা খেলেও ঠিকই, কিন্তু এখান থেকেই আমেরিকা শুরু করল তাদের এক নতুন মাস্টার স্ট্রোক। এই গোল্ড স্ট্যান্ডার্ড বাতিলের পর আমেরিকা খুব সুকৌশলে সৌদি আরবের সাথে একটা গোপন ডিল করে বসল। চুক্তিটা শুনতে খুব সিম্পল, কিন্তু এর ইম্প্যাক্ট ছিল ভয়াবহ লেভেলের কার্যকরী। ডিলটা হলো, আমেরিকা সৌদি আরবকে মিলিটারি প্রোটেকশন বা সামরিক নিরাপত্তা দেবে, আর এর বদলে সৌদি আরব তাদের সমস্ত তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। ব্যাস, জন্ম নিল পেট্রোডলার সিস্টেম। এর সোজা মানে দাঁড়ালো, পৃথিবীর যে দেশেরই তেল দরকার হোক না কেন, তাকে আগে মার্কিন ডলার ম্যানেজ করতে হবে। এই একটা মুভ পুরো বিশ্বকে আমেরিকান মুদ্রার ওপর আক্ষরিক অর্থে নির্ভরশীল করে ফেলল। এবার আসা যাক ৩ নম্বর পর্বে, দ্য আলটিমেট ইকোনমিক ক্যাটালিস্ট। আমরা টাইমলাইনে সোজা ২০২২ সালে চলে আসছি। এত বছর ধরে চলা এই পাকাপোক্ত সিস্টেমে হঠাৎ করে একটা বড়সড় কাঁপুনি ধরল। এমন একটা ঘটনা ঘটে গেল যা গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটকে চরমভাবে নাড়িয়ে দিল এবং বিশ্বের সুপার পাওয়ারগুলোকে তাদের স্ট্র্যাটেজি বদলাতে বাধ্য করল। আমরা সবাই জানি ২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল, তখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর ইতিহাসের অন্যতম কঠোর একটা অর্থনৈতিক স্যাংশন বা নিষেধাজ্ঞা দিল। আমেরিকা তাদের এই গ্লোবাল ফিনান্সিয়াল নেটওয়ার্কটাকে সরাসরি একটা কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করল। তারা রীতিমতো ওভারনাইট রাশিয়ার কয়েকশো বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করে দিল এবং আন্তর্জাতিক লেনদেনের যে প্রধান মাধ্যম সুইফট ব্যাংকিং সিস্টেম, সেখান থেকে রাশিয়াকে পুরোপুরি বের করে দিল। স্ক্রিনে দেওয়া এই কথাটা একটু খেয়াল করুন। এই একটা ঘটনায় কিন্তু পুরো পৃথিবীর চোখ খুলে দিয়েছিল। এই কঠোর নিষেধাজ্ঞা দেখে চীন আর রাশিয়ার মতো দেশগুলো একটা রুড রিয়ালিটি চেক পেল। তারা খুব ভালো করেই বুঝতে পারল যে আমেরিকা চাইলে জাস্ট ১ সেকেন্ডের মধ্যে যে কোনো দেশের জমানো সম্পদকে মূল্যহীন কাগজের টুকরো বানিয়ে দিতে পারে। আর ঠিক এই উপলব্ধি থেকে তারা একটা বিশাল সিদ্ধান্ত নিল, ডলারকে পুরোপুরি বাইপাস করে এখন থেকে তারা নিজেদের মধ্যে ইউয়ান এবং রুবেলে বাণিজ্য করবে। এরপরে শুরু আমাদের চতুর্থ পর্ব, চায়নাজ কারেন্সি মাস্টার প্ল্যান। ঠিক এই জায়গা থেকেই আমাদের গল্পের মোড় ঘুরে যায়। আমেরিকান আর্থিক আধিপত্যের এই চরম শো অফ দেখার পর চীন কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকেনি।
তারা শুরু করলো অত্যন্ত সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যান। টার্গেট একটাই, বিশ্ব অর্থনীতি থেকে ডলারের এই একাধিপত্য যে কোনো মূল্যে কমিয়ে আনা। এই মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় অস্ত্রটার নাম হলো কারেন্সি সোয়াপ লাইন। জিনিসটা আসলে কি? এটা মূলত এমন একটা চুক্তি যার মাধ্যমে দেশগুলো মার্কিন ডলারকে পুরোপুরি ইগনোর করে সরাসরি চীনের মুদ্রা ইউয়ানে ট্রেড করতে পারে। চীন বিশ্বের বিভিন্ন দেশের কাছে এই চুক্তির আইডিয়াটা এমনভাবে পিচ করলো যে এর মাধ্যমে তারা ভবিষ্যতে আমেরিকার যে কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় ছাড়াই একদম স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবে। বেশ স্মার্ট একটা মুভ, তাই না? আর এই প্ল্যানের সাকসেস রেট দেখলে সত্যিই অবাক হতে হয়। ইরান, আর্জেন্টিনা, ব্রাজিল, ভেনেজুয়েলা, পাকিস্তান, ইরাক সব মিলিয়ে 40টিরও বেশি দেশ এখন এই ইউয়ান নেটওয়ার্কে যুক্ত। এখানে ইরান বা ভেনেজুয়েলার থাকাটা খুব একটা সারপ্রাইজিং না হলেও সবচেয়ে বড় চমকটা হচ্ছে খোদ আমেরিকার পুরনো মিত্র সৌদি আরব। তারাও এখন চীনের কাছে ইউয়ানে তেল বিক্রি করতে রাজি হয়েছে। এমনকি ফ্রান্সের টোটাল এনার্জিজের মতো পশ্চিমা কোম্পানিও ডলারের বদলে ইউয়ানের মাধ্যমে এলএনজি বিক্রির চুক্তি করে ফেলেছে। এটা কিন্তু গ্লোবাল ট্রেডে একটা বিশাল শিফটের সিগন্যাল। আমাদের পঞ্চম পর্ব, দ্য ডিজিটাল ইউয়ান থ্রেট। এতক্ষণ তো আমরা ট্র্যাডিশনাল ট্রেড ডিলগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এবার আমরা এই কারেন্সি ওয়ারের একদম ফিউচারিস্টিক একটা টেকনোলজিক্যাল ফ্রন্টিয়ারে ঢুকতে যাচ্ছি। আর এই ফ্রন্টিয়ারটাই হয়তো আগামী দিনের অর্থনীতির চেহারাটা পুরোপুরি পাল্টে দেবে। তো স্বাভাবিকভাবেই মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে চীনের সেই গোপন আর্থিক অস্ত্রটা আসলে কি? এমন কি টেকনোলজি তারা ডেভেলপ করেছে যা রীতিমতো আমেরিকান ফিনান্সিয়াল রেগুলেটরদের রাতের ঘুম হারাম করে দিয়েছে? সেই টেকনোলজিটা হচ্ছে ECNY বা ডিজিটাল ইউয়ান। এখানে একটা ব্যাপার একদম ক্লিয়ার করা দরকার, এটা কিন্তু বিটকয়েনের মতো কোনো ভলেটাইল বা সাধারণ ক্রিপ্টোকারেন্সি নয়, বরং এটা হলো পৃথিবীর প্রথম কোনো মেজর সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রিত ডিজিটাল মুদ্রা। এটা স্রেফ স্মার্টফোনের কোনো নতুন পেমেন্ট অ্যাপ না, বরং বিশ্ব অর্থনীতির ব্যালেন্স শিফট করার জন্য চীনের একটা হাইলি ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি। এই সিস্টেমটা আসলে কতটা পাওয়ারফুল সেটা একটু তুলনা করলেই বুঝবেন। বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য সবাই ওই সুইফট সিস্টেমটাই ব্যবহার করে, যেখানে আমেরিকান ব্যাংকগুলোর কড়া নজরদারি আর ইন্টারফিয়ারেন্স থাকে। কিন্তু এই ডিজিটাল ইউয়ানে ওসবের কোনো বালাই নেই। ধরুন বেইজিং থেকে ব্রাজিলে পেমেন্ট যাবে, সরাসরি এক ডিজিটাল ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে, মাঝখানে কোনো আমেরিকান ব্যাংক থাকবে না। মানে হলো এই লেনদেন ট্র্যাক করা বা ব্লক করা আমেরিকার পক্ষে বলতে গেলে এক প্রকার অসম্ভব। এবার চলে আসছি আমাদের শেষ পর্বে, আ নিউ ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড। এতক্ষণ তো চীনের এই দুর্দান্ত মাস্টার প্ল্যান আর টেকনোলজিক্যাল রেভলিউশনের কথা শুনলাম, মনে হতেই পারে ব্যাস ডলারের রাজত্ব বোধহয় এইবার শেষ হয়ে গেল। কিন্তু চলুন এবার একটু মাটিতে পা রেখে এই গ্লোবাল ফাইন্যান্সিয়াল টেকওভারের রিয়ালিটি চেকটা করে দেখি। স্ক্রিনের এই বিশাল সংখ্যাটার দিকে একটু তাকান, 60%। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এত ড্রামা, এত জিওপলিটিক্যাল শিফটের পরও বর্তমান বিশ্বের মোট ফরেন রিজার্ভের প্রায় 60% এখনও সেই মার্কিন ডলারে শক্তভাবে আটকে আছে। গ্লোবাল ট্রেডে ডলারের শেকড় এতটাই গভীরে যে রাতারাতি একে উপড়ে ফেলা মোটেও কোনো সহজ কাজ নয়। আর এবার ঠিক উল্টো দিকের ছবিটা দেখুন, মাত্র 3%-এর কাছাকাছি। চীনের এত বিশাল মাস্টার প্ল্যান, ডিজিটাল কারেন্সি আর এত চুক্তির পরও গ্লোবাল রিজার্ভে ইউয়ানের অংশ এখন পর্যন্ত স্রেফ 3%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। এর পেছনের মূল কারণটা কি জানেন? চীনের অর্থনীতিতে ট্রান্সপারেন্সির অভাব আর সরকারের কড়া নিয়ন্ত্রণ। এই বিষয়গুলো এখনও বিশ্বের বড় ইনভেস্টরদের মনে একটা আস্থার সংকট তৈরি করে রেখেছে। কিন্তু আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে একটা দারুণ প্যাটার্ন দেখতে পাবো। কোনো ফিনান্সিয়াল এম্পায়ারই কিন্তু চিরকাল টেকে না। একটু খেয়াল করুন, 1500 দশকে ছিল পর্তুগিজ রিয়ালের দাপট, এরপর 1600-তে স্প্যানিশ, 1700-তে ডাচ এবং 1800 শতকে বিশ্ব শাসন করেছে ব্রিটিশ পাউন্ড। আর 19 শতক থেকে শুরু হলো মার্কিন ডলারের যুগ, যা এখনও চলছে। এই টেবিলটা আমাদের খুব স্ট্রংলি মনে করিয়ে দেয় যে পালা বদলই ইতিহাসের নিয়ম। কে বলতে পারে আমরা হয়তো এখন সেই আমেরিকান শতাব্দীর একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি।
তাহলে পুরো চিত্রটা দেখার পর আমাদের মনে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। পরবর্তী প্রজন্মের পকেটে কি ডলার থাকবে, নাকি সেই জায়গাটা পাকাপোক্তভাবে দখল করবে ইউয়ান? আসলে দিন শেষে এটা শুধু টাকার কোনো লড়াই নয়, এটা আক্ষরিক অর্থেই একটা পাওয়ার গেম। এমন এক লড়াই যা হয়তো খুব শীঘ্রই সম্পূর্ণ নতুন এক বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে পারে। এই নীরব বিপ্লবে শেষ হাসিটা আসলে কে হাসবে? এই ভাবনার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। খুব জলদি দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে।